সকাল সকাল মোবাইলের রিংটোনটা বেজে উঠল। বাথরুম থেকে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে ঘড়ির দিকে তাকিয়ে ইন্দ্র দেখল 6:30। বাইরে কোকিলের কুহু কুহু ডাক আর মোবাইলের রিংটোন একসঙ্গে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ইন্দ্র মনে মনে একটু অবাকই হলো, এত সকালে কে ফোন করবে ওকে? ওর নিজের না হয় সারা বছর ভোর 4:30 ওঠা অভ্যাস। তারপর শরীরচর্চা যোগব্যায়াম সেরে 6টার সময় স্নান করে রেডি হওয়া, তারপর কিছু পড়াশোনা, তা খবরের কাগজ থেকে বিভিন্ন বিষয়ের বই, যাই হোক না কেন। তারপর ব্রেকফাস্ট সেরে 9টার সময় কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়া। এই ডেলি রুটিনে মাঝে মাঝে অবশ্য ছেদ পড়ে, আজও কি সেরকমই কিছু হবে নাকি? এটা ভাবতে ভাবতে সে মোবাইলটা তুলে স্ক্রিনে একবার চোখ বুলিয়েই বুঝল তার অনুমান অমূলক নয়। সৌম্য কল করছে এই 7 সকালে, তার মানে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ সৌম্য, বল। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই সৌম্যর উত্তেজিত গলা শোনা গেল। হ্যালো, হ্যালো ইন্দ্র, বলছি তুই একটু ফাঁকা আছিস? একটু আসতে পারবি? মিনিস্টার রোডে নতুন যে হাউজিংটা হয়েছে ওখানে। ইন্দ্র শান্ত গলায় বলল, কোনো হেভিওয়েট কেস মনে হচ্ছে। তা এত সকালে স্টেট ব্যাংকের ম্যানেজারের আবার কি হলো? মার্ডার। ব্যস্ত শহরের এক বহুতল আবাসনের দ্বিতীয় তলায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেল কমলেশ চৌধুরীকে। বয়স 27 কিংবা 28, পেশায় ব্যাংক ম্যানেজার। প্রথম দেখাতে মনে হয়েছিল যেন হৃদযন্ত্র বিকল হয়ে স্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন, কিন্তু পরিস্থিতি যতটা স্বাভাবিক মনে হচ্ছিল, ঘটনাটা ঠিক ততটাই অস্বাভাবিক। কমলেশের মৃত্যু ঘিরে রহস্যের আধার ঘনিয়ে এলো গোয়েন্দা ইন্দ্র এবং তার ঘনিষ্ঠ বন্ধু ওসি সৌম্যের সামনে। তদন্ত শুরু হতেই উঠে এলো একের পর এক সন্দেহভাজন চরিত্র, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কমলেশের জীবনের সঙ্গে জড়িয়েছিল। ইন্দ্র এবং সৌম্য একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে, ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু প্রত্যেক সন্দেহভাজনের কাছেই রয়েছে নিজেদের সাফাই, অজুহাত এবং সত্য মিথ্যার চাল। এমন কি হয়েছিল সেই রাতে যা কমলেশ চৌধুরীর মৃত্যু ডেকে এনেছিল? তারপর কি এটা সত্যিই একটি হার্ট অ্যাটাকের ঘটনা, নাকি নিখুঁতভাবে সাজানো কোনো পরিকল্পিত হত্যা? আর এই জটিল রহস্যের সমাধান কি আদৌ সম্ভব হবে? কে হতে পারে কমলেশ চৌধুরীর মৃত্যুর পিছনে প্রকৃত অপরাধী? জানতে হলে শুনতে থাকুন হন্টেড অডিও স্টেশনের এবারের নিবেদন, সুলেখক সুমন কুমার মিত্রর লেখা মৃত্যুবান। শুরু হচ্ছে আজকের গল্প, মৃত্যুবান। মানে তুই জানলি কি করে যে স্টেট ব্যাংকের ম্যানেজারের মার্ডার হয়েছে? আরে আমি তো 8 ঘন্টা আগে জানলাম। তোকে কে বললো? ইন্দ্র হেসে বলল, কেন তুই এই তো বললি মার্ডার হয়েছে। ভাই আর কি মারিস না, মেজাজ ভালো নেই। আমি বলেছি মার্ডার হয়েছে, একবারও বলিনি কে। তুই জানলি কি করে? ইন্দ্র আবারও হাসতে হাসতে বলল, সোজা অঙ্ক বন্ধু, আমিও জানি তুইও জানিস যে এই অ্যাপার্টমেন্টটা সদ্য হয়েছে। 4 তলার অ্যাপার্টমেন্ট, নাম সানরাইজ অ্যাপার্টমেন্ট, কিন্তু আপাতত ভাড়াটে মাত্র 2টো পরিবার। দুজনেই একই ব্যাংকে কর্মরত, একজন ম্যানেজার আর অপরজন ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার যে নেই সেটা তুইও জানিস, আমিও। কারণ পরশু তোর 4 চাকার লোন নিবি বলে আমরা দুজনেই ব্যাংকে যাই কথা বলতে, এবং সেখানেই জানতে পারি যে পরের দিন অর্থাৎ গতকাল ফিল্ড অফিসার মিস্টার সমরজিৎ সামন্ত তার নিজের বাড়িতে যাবেন দিন 7 জন্য। উনি নিজেই তোকে বললেন যে উনি ফিরে এসে তোর লোনের ব্যাপারটা সলভ করে দেবেন। কি তাই তো? তাহলে এবার গোটা অ্যাপার্টমেন্টে থাকলো কে? ম্যানেজার মিস্টার কমলেশ চৌধুরী। তাই তুই যখন এই অ্যাপার্টমেন্টের কথা বললি,
সহজেই বুঝতে পারলাম যে ভিকটিমটি কে। সৌম্য সন্দিগ্ধ গলায় বলল, কেন? অ্যাপার্টমেন্টের দারোয়ানও থাকে, সেখানে সে হতে পারে না? না, পারে না। কারণ তোর উত্তেজিত গলা জানান দিচ্ছিল কোনো দায়িত্ববান ব্যক্তি মার্ডার হয়েছে। তাই আমি যখন হেভিওয়েট কেসের কথা বললাম, তুই কিন্তু কোনো প্রতিবাদ করলি না। লালগোলার মতো ছোট শহরে একটি মার্ডার ভালোই সাড়া ফেলে দেয়। তা যদি এক ব্যাংক ম্যানেজারের হয়, তাহলে তো প্রশাসনের মাথা ব্যথার কারণ তো বটেই, তাই না? এভাবেই দুইয়ে দুইয়ে চার করলাম আর কি। তা কিভাবে মার্ডার হলো? সৌম্য এবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, বুঝলাম। এবার তুই যত তাড়াতাড়ি পারিস সেখানে আয়, আমার মাথা ভোঁ করছে, প্লিজ একটু আয়। কিভাবে কি হলো কিছু বুঝতে পারছি না, এদিকে আসলে মার্ডার কিনা তাও বুঝতে পারছি না। প্লিজ আয় না। ওকে ওকে, আসছি মিনিট 15-র মধ্যে। মিনিট 15-16 পরে ইন্দ্রের বাইক গিয়ে থামল মিনিস্টার রোডের অ্যাপার্টমেন্টের সামনে। সে বাইক পার্ক করে এগিয়ে গেল অ্যাপার্টমেন্টের গেটের দিকে। অ্যাপার্টমেন্টের নাম সানরাইজ। গেট খুলে ঢুকলেই একজন কনস্টেবল এগিয়ে এলো। সে ইন্দ্রকে চেনে, বলল, স্যার, বড়বাবু ভেতরে আছেন, আসুন। ইন্দ্র তখন অ্যাপার্টমেন্টটা ভালো করে দেখছে। 4 তলা বিল্ডিং আপাতত পুরোটাই ফাঁকা। তবে সে শুনেছে ভাড়াটে বা ফ্ল্যাটের খরিদ্দাররা যোগাযোগ শুরু করেছে। এখন এই ঘটনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা সময় বলবে। সে ভেতরে ঢুকল। দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মিস্টার চৌধুরী থাকতেন। ব্যাচেলার মানুষ, তাই 2 BHK এর একটি ফ্ল্যাট নিয়ে ভালোই ছিলেন। সামনেই ফ্ল্যাটটি নিয়েছিলেন মিস্টার সামন্ত। তিনি অকৃতদার, আর দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ ভালো। তাই তারা একসাথে একই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নিয়েছিলেন। দোতলায় পৌঁছে ইন্দ্র দেখল সৌম্য করিডোরে পায়চারি করছে। ইন্দ্রকে দেখেই দ্রুত পায়ে সে এগিয়ে এলো। বডি কোথায়? সৌম্য আঙুল দিয়ে দেখিয়ে সেদিকে এগোতে থাকলো ইন্দ্রকে নিয়ে। দেখ, বডিতে কোনো আঘাত নেই, কোনো স্ট্রাগলের লক্ষণও নেই। মিস্টার কমলেশ চৌধুরীর বাড়ি দমদমে। ঘরে ঢুকে ইন্দ্রের নজর পড়ল লাশের উপর। একটি বছর 27-28-এর যুবক মাটিতে পড়ে আছে। শরীরের ঊর্ধ্বাঙ্গ নগ্ন, নিম্নাঙ্গে টাওয়েল, চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর আগে পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে কাল তাকে নিতে এসেছে। দুহাত বুক খামচে ধরে আছে। ইন্দ্র হাতে গ্লাভস পরতে পরতে হাঁটু মুড়ে বসলো মাটিতে। খুঁটিয়ে দেখতে লাগলো বডি। তারপর মুখ তুলে প্রশ্ন করল, তা কি দেখে বলছিস যে এটা মার্ডার? কেন, তোর মনে হচ্ছে না অস্বাভাবিক কিছু লাগছে না? বুকের কাছে খামচে ধরা দেখ। ইন্দ্র তাকে থামিয়ে বলল, সেটা তো বুকে চরম ব্যথার জন্য যে কোনো হার্ট অ্যাটাকের রুগীরই তো হতে পারে। এতে অস্বাভাবিক কি আছে? হ্যাঁ, তোর মতো আমিও ভেবেছিলাম প্রথমে, কিন্তু ফ্ল্যাট সার্চ করে এগুলো হাতে এসছে। সৌম্য ইন্দ্রের দিকে একটি ফাইল বাড়িয়ে দিতে দিতে বলল, ভালো করে দেখ, রুটিন চেক আপের রিপোর্টগুলো দেখ গেল হপ্তার। রিপোর্টগুলো পড়তে পড়তে ইন্দ্র বলল, রিপোর্ট তো বলছে বডি একদম ফিট, কি ভেতর কি বাহির। 1 হপ্তায় এতটা পরিবর্তন নট পসিবল, যদি না বড়সড় কিছু ঘটে। আর বলতে বলতে ইন্দ্র বডিতে হাত দিয়ে কিছু দেখে, তারপর হাতের আঙুলগুলো নাকের কাছে এনে শুকে দেখে, তারপর বলে, বডি অয়েল। পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে মিস্টার চৌধুরী স্নান করতে যাচ্ছিলেন, তার মধ্যেই তার এই অ্যাটাকটা আসে। কিন্তু 1 সপ্তাহ আগে যে এতটা সুস্থ, সে কিভাবে? হাতের আঙুলগুলোকে নাড়াতে নাড়াতে ইন্দ্র বেশ কিছুক্ষণ বিড়বিড় করতে থাকে। তারপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, খটকা যাচ্ছে না রে। যে লোকটির সমস্ত রিপোর্ট একদম নর্মাল, তার চেক আপের 1 হপ্তার মধ্যে হার্ট অ্যাটাক, তাও এত কম বয়সে। খাপ খাচ্ছে না রে ব্যাপারটা। যাই হোক, বডি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা কর।
ফরেন্সিকে জানানো হয়েছে, বডি পাঠাচ্ছি। বডি কটায় ডিসকভার হয়? রিগর মোটিস তো ইন করেছে দেখছি। কে দেখে প্রথম? ডিসকভার্ড হয় সকাল 6:45 ভোরের কাগজওয়ালা। আচ্ছা, কাল রাতে কি খাবার খেয়েছিল? দেখ, খাবার আসতো মোড়ের মাথা সমরের হোটেল থেকে, হোম ডেলিভারি। চৌধুরী আর সামন্ত দুজনের জন্যই। কাগজওয়ালা কি করে জানতে পারল? দরজা তো দেখলাম ভাঙতে হয়েছে, সামনে কোনো জানলাও নেই। তাহলে? আর তাছাড়া কাগজওয়ালা ওপরে এসে কাগজ দিয়ে যেত নাকি? এর পেছনেও ব্যাপার আছে। কাগজওয়ালা রোজই এই দুটো ফ্ল্যাটের জলের সাপ্লাইও করে। সকালে কাগজ দিয়ে জেনে নেয় কত ড্রাম লাগবে, তারপরে সেই অনুযায়ী দিয়ে যায়। ছেলেটির কাছে কোনো মোবাইল নেই, তার এটাই সিস্টেম। তো রোজকার মতো আজও সে বেল বাজায়, কিন্তু দরজা খোলে না। বেশ কয়েকবার চেষ্টা করে তার সন্দেহ হয়, সে ওয়াচম্যানকে ডেকে পাঠায় এবং বাকিটা বুঝে নেয়। বুঝলাম। তবে কি খাবারে কিছু ছিল? খাবার তো হোটেল থেকে আসে, সকালের একই খাবার। তবে হোটেল থেকে ফ্ল্যাটে আসার মাঝে যদি কিছু ঘটে তাহলে আলাদা বিষয়। হোম ডেলিভারি যে করেছিল তাকে ডেকে পাঠা। অ্যাপার্টমেন্টে কি কোনো সিসিটিভি আছে? আছে, এন্ট্রান্স একটা আছে, চালুও আছে। ফুটেজ আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। বেশ, তাহলে জোগাড় কর সমস্ত। রিপোর্ট কি বলে দেখ। সন্ধ্যায় যাচ্ছি থানায়, গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আর নতুন কিছু পেলে জানাস অবশ্যই। আচ্ছা, বাড়ির মালিক আর ওয়াচম্যান এদের সঙ্গে কথা বলতে হবে। চল তাড়াতাড়ি, এদিকে 8:15 পার। বলতে বলতে ইন্দ্র ফ্ল্যাটের দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়ালো, কি যেন ভাবলো। তারপর বলল, সমু, চল তো অ্যাপার্টমেন্টের ছাদটা একবার ঘুরে আসি। সৌম্য একটু অবাক হয়ে তাকালো ইন্দ্রের দিকে। ছাদ? কেন রে? তোর কি মনে হচ্ছে কেউ ছাদ দিয়ে এসেছিল? কিন্তু কোনো ফুটপ্রিন্ট তো পাওয়া যায়নি। তবে হ্যাঁ রে, ছাদের দরজাটা খোলা ছিল। ইন্দ্র স্মিত হেসে বলে উঠল, আরে না না, তোরা যে ছাদ ঘুরে দেখবি সেটাই তো স্বাভাবিক। আমিও একবার নিজের চোখে দেখতে চাইছি। ফুটপ্রিন্ট পাবোই এ আশা আমি করছি না। চল ঘুরে আসি। তবে দরজা খোলা, এ ব্যাপারটা সন্দেহজনক কিন্তু। দারোয়ান বলছে বন্ধ থাকে। গতকাল রঙের মিস্ত্রিরা কাজ করেছে, এর আগেও নাকি কয়েকদিন এরকম হয়েছে। ওরা দুজনে সিঁড়ি দিয়ে উঠতে থাকলো। ইন্দ্র এটা ওটা বলতে বলতে এগোচ্ছিল ঠিকই, কিন্তু চারপাশে নজর রাখছিল করা। ছাদে এসে ইন্দ্র দেখল বিশাল ছাদ, যেন ফুটবল মাঠ। চারদিক বুক পর্যন্ত রেলিং দিয়ে ঘেরা। একদিকে জলের বড় ট্যাঙ্ক। ঘুরে ঘুরে গোটা ছাদটা দেখল সে। সিঁড়িঘরের ঠিক বিপরীতে ছোট একটা ছাউনি, চারদিকে 4টে সিমেন্টের স্তম্ভ দিয়ে একটা বসার জায়গা করা। উপরে ঢালাই করা কংক্রিটের ছাদ, নিচে একটা টেবিল ও খান 6 চেয়ার পাতা। ইন্দ্র সেদিকে ইশারা করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সৌম্যর দিকে। সৌম্য তাচ্ছিল্যের সুরে বলল, বুঝলি না, মাল খাবার ব্যবস্থা এখন যতটা পারা যায় সুযোগ করে দিচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে। যন্তস্ব। ও আচ্ছা। বলে জায়গাটা দেখতে লাগলো। ঝুঁকে বসে বেশ খানিকক্ষণ কিছু খুঁজতে থাকলো। তারপর একটি চেয়ারের পায়ের নিচে থেকে একটা আংটি রুমাল দিয়ে ধরে বের করলো। সৌম্য সেটা দেখে বলল, এই কার আংটি এটা? কোথায় পেলি? চেয়ারের পায়ার পেছনে লুকিয়েছিল এটা, টেনে আনলাম। টেস্টে পাঠা এটা মিস্টার চৌধুরীর অনামিকার আংটি। সম্ভবত উনি এনগেজড। আজ সকালে ওনার বডি সার্চ করতে গিয়ে দেখি অনামিকাতে একটি আংটি পরার দাগ আছে। তবে তা খুব অস্পষ্ট, সন্দেহ হয়েছিল। এখন শিওর হলাম, আমার অনুমান ঠিক। সম্ভবত অল্প কয়েকদিন হলো উনি বিয়ে করেছেন অথবা এনগেজমেন্ট হয়েছে, তাই আঙুলে আংটির রেখা অস্পষ্ট। টেবিলের দিকে তাকিয়ে ইন্দ্র আবার বলল, কাল রাতে এখানে মিস্টার চৌধুরী একাই ড্রিঙ্ক করতে এসেছিলেন। দেখ, টেবিলে একটি গ্লাসের তলার দাগ আছে। সৌম্য দেখল ঝকঝকে ঘিয়ে রঙের টেবিলে একটি গ্লাসেরই ছাপ রয়েছে। ইন্দ্র চিন্তিত মুখে বলল, কিন্তু প্রশ্ন হলো, একা ড্রিঙ্ক যদি করতেই হয় তো ঘরে বসে করবেন, এসি চালিয়ে। খামোখা ছাদে আসতে যাবেন কেন? কোনো পার্টনার ছাড়া এরম করা তো। ওরা দুজনে নেমে এলো নিচে। ইন্দ্রের কপালে ভাঁজ। সৌম্য ফোনে কারোর সাথে কথা বলছিল।
কথা শেষ হলে সে বলল, চল ইন্দ্র, বেরোই। ইন্দ্রর ভ্রু কুঁচকেই ছিল। সে বলল, যেতে তো হবেই, তবে তার আগে অ্যাপার্টমেন্টের চারপাশটা একবার ঘুরে দেখে আসি, চল। সৌম্য বলল, তা যাবি চ। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কিচ্ছু পেলাম না। সৌম্য ও ইন্দ্র অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো। ইন্দ্র তীক্ষ্ণ নজরে বিল্ডিংয়ের চারপাশে ঘুরে দেখতে লাগলো, যেন কিছু খুঁজছে ও। বার দুয়েক পাক দিয়েও তার কপালের ভাঁজ সরল হলো না। মাটির দিক থেকে মুখ তুলে সে চিন্তিত স্বরে বলল, না রে সমু, কিচ্ছু তো পেলাম না, কিন্তু 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 কি? ইন্দ্র ডান হাত দিয়ে নিজের থুতনি মুচড়ে বলল, খটকা, কিছু একটা থাকার দরকার ছিল, কিন্তু কথা বলতে বলতে সে বিল্ডিংয়ের ডান দিকের গায়ে সদ্য চুনকাম করা দেওয়ালে লাগা বাঁশের মইটার দিকে তাকালো। তার নিচে বহুক্ষণ ঘোরাঘুরি করল, তারপর মাথা নেড়ে মই ধরে উঠতে লাগলো উপরে। সৌম্য দৌড়ে এসে বাধা দিতে গিয়েও পারল না। ততক্ষণে ইন্দ্রজিৎ মিত্র অর্ধেক পথ ওপরে উঠে গেছে। সৌম্য জানে ইন্দ্র এসবে এক্সপার্ট। ছোট থেকেই প্রাচীরে প্রাচীরে দৌড়ানো তার স্বভাব, তাই চুপ করে ঘাড় তুলে বন্ধুবারের কীর্তি দেখতে লাগলো। ইন্দ্র মাঝপথ পার করে চারতলার কাছাকাছি ভাড়ার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে। নিচ থেকে বোঝা যাচ্ছে না। মিনিট 7 এভাবে কেটে যাওয়ার পর ইন্দ্র নেমে এলো। কপালে বিন্দু বিন্দু ঘাম তার। ততক্ষণে বেশ কিছু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছে। সৌম্যর নির্দেশে কনস্টেবল তাদের দূরে সরাচ্ছে। ইন্দ্র সৌম্যর দিকে তাকিয়ে বলল, ফরেন্সিক আসার তো সময় হয়ে গেল, এই মইটা ভালো করে পরীক্ষা করাবি। আমি এখন চলি রে, সন্ধ্যায় দেখা হচ্ছে। ও হ্যাঁ, আর শোন। বলে সৌম্যের হাতে কিছু একটা দিয়ে কানে কানে কিছু একটা বলে সে দ্রুত সেখান থেকে চলে গেল। সৌম্য বুঝল কিছু তো বুঝতে পেরেছে ইন্দ্র, কিন্তু এখন বলবে না। সন্ধ্যা 7:30। ইন্দ্র লালগোলা থানায় এসে সৌম্যের কেবিনে ঢুকেই বলল, আপডেট কি, আর কি কি খবর পেলি? সৌম্য মন দিয়ে ফাইলে কিছু একটা পড়ছিল। ইন্দ্রর কথায় চমকে তাকালো, তারপর ফাইলটা ইন্দ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, পর সারাদিনের খবর লিপিবদ্ধ রয়েছে। ইন্দ্র ফাইলটা হাতে নিয়ে চোখ বোলালো। কয়েকজনের জবানবন্দি রয়েছে সেখানে, ওয়াচম্যানের জবানবন্দি। তুমি এই ডিপার্টমেন্টের ওয়াচম্যান, নাম কি তোমার? আগে শিবযতন পান্ডে, সকলে আমাকেও শিবু বলে ডাকে বাবু। তা শিবু, তুমি একাই এই 4তলা অ্যাপার্টমেন্ট পাহারা দাও, আর কেউ নেই? আগে না বাবু, অ্যাপার্টমেন্ট 4 তলা হলে কি হবে, ফ্ল্যাট তো 2টো, বাকি সমস্ত তো বন্ধ। নিচে হবে মার্কেট, 2 তলায় কি সমস্ত অফিস হবে, আর 3 তলা আর 4 তলাতে মানুষ থাকবে। যখন চালু হবে তখন আরো লোক নিবে বলে শুনেছি। বেশ। আচ্ছা, কাল রাতে মিস্টার কমলেশ চৌধুরীকে তুমি শেষ কখন দেখেছিলে? ম্যানেজার বাবুকে? তার আর 10টা হবে। সমরের হোটেল থেকে যখন খাবার এলো, বাবু নিচে এসে খাবার নিয়ে গেলেন তো। কেন ডেলিভারি বয় খাবার নিয়ে উপরে যায় না? হ্যাঁ যেত, গত 3 দিন ধরে দেখছি বাবু নিচে এসে নিয়ে যান। আসলে আসলে কি? দেখো শিবু, কিছু লুকিও না, যা জানো স্পষ্ট করে বলো। লোকালে কিন্তু ভীষণ বিপদ। আগে 4 দিন আগে রাতে ডেলিভারি বয় বাবুর খাওয়া হলে এটো বাসন নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর বাবু হন্তদন্ত হয়ে নিচে আসেন। আমি কি হয়েছে জিজ্ঞেস করলে বলেন বাবুর সোনার হাত ঘড়ি আর মানি ব্যাগ থেকে 3000 টাকা নাকি উধাও। তিনি হোম ডেলিভারির ছোকরাটাকে সন্দেহ করেন। পরদিন খাবার নিয়ে ছেলেটি এলে বাবুর নিচে এসে তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেন আর বলেন খাবার নিচে এনে ডাকতে, বাবুই খাওয়া হলে নিচে বাসন দিয়ে যাবেন। সেই জন্যই হয়তো গতকাল নেমে এসেছিলেন খাবার নিতে। কি নাম ছেলেটির? আগে রাকেশ, হোটেল মালিকেরই ছোট ছেলেও। আচ্ছা, এছাড়া আর কেউ এসেছিল? না স্যার, রাকেশকে নিচে বসতে বলে ম্যানেজার বাবু ওপরে চলে যান। আধ ঘন্টা পরে নিচে নেমে এসে বাসন দিয়ে যান। রাকেশ চলে গেলে আমি গেটে তালা দিয়ে দিই। রাতে আর কেউ আসেনি।
সকালে কাগজওয়ালা যে কিনা জলও দেয় সে আসে, সে ওপরে গিয়ে বাবুকে ডাকতে গিয়ে তো এই অবস্থা দেখে। আচ্ছা আচ্ছা শিবু, সামন্তবাবু কখন অ্যাপার্টমেন্ট থেকে বের হন? তা 9:30 9:35 নাগাদ হবে। হোটেলের ডেলিভারি বয় রাকেশের জবানবন্দি। তোমার পুরো নাম? রাকেশ দাস। কি কাজ করো? বাবার হোটেলে আছি, কাজ করি, খাই আর ঘুরে বেড়াই। সৌম্যের ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা দিয়ে মিলিয়ে গেল। তা রাকেশ, তুমি স্টেট ব্যাংকের ম্যানেজার কমলেশবাবু রাতের খাবার নিয়ে যেতে সানরাইজ অ্যাপার্টমেন্টে, তাই তো? হ্যাঁ, যেতাম। কেমন মানুষ ছিলেন উনি? ভালোই, কোনোদিন কোনো ক্যাচাল তো করেননি। ব্যবহার তো খারাপ ছিল না। লোকটার জন্য আমার কষ্ট হয় স্যার, আমায় খুব ভালোবাসতেন। তাই? বেশ বেশ। আচ্ছা রাকেশ, কমলেশবাবু তোমাকে এত ভালোবাসতেন, তা খাবার নিয়ে উপরে যেতে বারণ করেছিলেন কেন? কিছু হয়েছিল? রাকেশ চমকে তাকায় সৌম্যর দিকে, তারপর ঘাবড়ে যাওয়া গলায় আমতা আমতা করে বলে, আগে না না, কিছু তো হয়নি, এমনি বলেছিলেন। রাকেশ, ঠিকঠাক উত্তর দিলে তোমার পক্ষেই ভালো। আমরা কিন্তু সমস্তটা জানি। জানি তুমি মিস্টার চৌধুরী ঘরে চুরি করেছিলে, সেই থেকে তোমাকে অপমান করে বের করে দেন মিস্টার চৌধুরী, আর নিচে এসে খাওয়া নিয়ে যাওয়া শুরু করেন, তাই তো? দেখো, সত্যিটা কিন্তু তুমি বললে না। এবার মানে মানে পুরো ঘটনাটা বলো তো, নাহলে সত্যিটা বার করার অনেক উপায় আমরা জানি, তাই না? না স্যার, আমায় কিছু করবেন না স্যার। আপনি যেটা বললেন সেটা সত্যি, তবে আমি মাপ চেয়ে নিয়েছিলাম। স্যারের মন অনেক বড়, তাই তিনি বাবাকে কিছু জানাননি। একটুক্ষণ চুপ করে আবার রাকেশ বলে, স্যার আমি জানি আপনাকে ওই তরুণ শিবু সবটা বলেছে। ও শালা, মানে ওই বদমাসটা নিচে সাধু সাজতে চেয়েছে স্যার। ও নিচে রাত হলে নিচের ঘরে মেয়ে ছেলে নিয়ে আসতো, রাতে মদ খেয়ে পড়ে থাকে। ম্যানেজার ও হাতে নাতে ধরেছিল, মালিককে জানিয়ে চাকরি খেয়ে নেবে বলেছিল। আচ্ছা, তোমাদের হোটেল থেকে খাবার কি একজনের জন্যই আসতো? না স্যার, ম্যানেজার বাবু আর সামন্ত বাবু দুজনের জন্যই আসতো। গতকাল সামন্ত বাবু খাওয়া দিতে বারণ করেন, কারণ উনি কয়েকদিনের জন্য বাইরে যাবেন। কাগজওয়ালা কাম জল সাপ্লায়ারের জবানবন্দি। কি নাম তোমার? আগে তারক। তারক। আচ্ছা তারক, মিস্টার চৌধুরীকে কতদিন চেনো? আগে ম্যানেজার বাবুকে তা বছরখানেক হবে। উনি এখানে আসার পর খাওয়ার জল উনার পোষাচ্ছিল না, আর বাজার থেকে কি রোজ বিজলারি কিনা সম্ভব বলুন? আমি এই পাড়াতে জল দিতে আসতাম, আবার কাগজও। উনি হয়তো কখনো দেখে থাকবেন। আমাকে নিজেই একদিন ডেকে বললেন জল ও কাগজ দুটোই দিতে। সেই থেকে আমি দিচ্ছিলাম স্যার। বেশ, তা তুমি আজ কি দেখলে প্রথমে? পুরোটা বলো তো খুলে। আজকে সকালে স্যার আমি কাগজটা হাতে নিয়ে আজকে কটা জলের ড্রাম লাগবে সেটা জানার জন্য কলিং বেল বাজাই, কিন্তু কোনো সারা শব্দ পাই না। বারবার ডেকেও যখন দেখি চুপচাপ, আমার ভয় লাগে। আমি দৌড়ে গিয়ে দারোয়ানকে ডাকি, তারপর দারোয়ান বেশ কয়েকবার চিৎকার করেও কোনো লাভ হয় না, তখন পুলিশে খবর দিই। আচ্ছা তারক, তুমি কি একটা ফ্ল্যাটেই জল দিতে, কাগজ দিতে? না স্যার, সামন্তবাবু তো নিতেন, উনি আজ থেকে থাকবেন না বলে আমাকে বারণ করে দেন। অ্যাপার্টমেন্টের মালিকের জবানবন্দি। আপনার নাম? আগে হরেরাম সাহা। এই অ্যাপার্টমেন্ট আপনার? আগে হ্যাঁ স্যার, জীবনের সমস্ত আয় জমিয়ে এটা করলাম, কি হলো বলুন দেখি? শেষে কিনা মার্ডার। আর কি কেউ আসবে এখানে? হায় হায়, আমার কি হলো? আহ, আপনি থামুন তো, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। বলুন স্যার, বলুন। মিস্টার চৌধুরীকে আপনি চিনতেন? ম্যানেজার বাবুকে? আগে ব্যাংকে পরিচয়, উনি একটি ফ্ল্যাট খুঁজছিলেন, আমি জানতে পেরে বলি আমার অ্যাপার্টমেন্টের কথা। সাথে সামন্ত স্যারও ছিলেন, শুনে দুজনেই রাজি হয়ে যান। আপনি গতকাল এখানে এসেছিলেন কখন? আমি? না তো, আমি শুধু মাসের 5 তারিখে আসি, ভাড়াটা নিয়ে চলে যাই। থাকেন কোথায়? আমি থাকি ওই রেল গেটের ওপারে,
আমি সত্যি বলছি স্যার, গতকাল আমি আসিনি। সিসিটিভি চালু আছে স্যার, দেখে নেবেন। আপনার অ্যাপার্টমেন্টের গার্ড লোকটি কেমন? ভালোই, কেউ তো কোনো অভিযোগ করেনি। কেন স্যার, কিছু করেছে? না, আপনার অ্যাপার্টমেন্ট এখন থেকে পুলিশ গার্ডই থাকবে কিছুদিন, বুঝলেন তো? ঠিক আছে স্যার। জবানবন্দি পড়া শেষ হলে ইন্দ্র মুখ তুলে তাকালো সৌম্যর দিকে, মুচকি হেসে বলল, হেব্বি ব্যাপার তো, একে অপরের ব্যাপারে ভালোই কাদা ছুটছে দেখছি। আচ্ছা, কমলেশ বাবুর পরিবার ও মিস্টার সামন্তকে খবর দিয়েছিস তো? হ্যাঁ, কমলেশবাবুর হবু স্ত্রী, ওনার বড় দাদা এসে পৌঁছেন দুজনেই। হোটেল অনুপমাতে উঠেছেন। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, এবার যাবো চ। আর মিস্টার সামন্ত দিল্লি গেছেন, উনি খবরটা পেয়ে আগামীকাল ফিরছেন তাড়াহুড়ো করে, বুঝলি? ওকে, চল। সৌম্য ও ইন্দ্র এসে পৌঁছল হোটেল অনুপমাতে। রুম নম্বর জেনে নিয়ে ওরা রুমের সামনে এসে কলিং বেল টিপল। একজন পুরুষ এসে দরজা খুললেন। বয়স ৪৫-৪৬ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ফর্সা রং, মুখ গম্ভীর, দৃষ্টিতে উদ্বেগ। সৌম্য হাত জোর করে বলল, নমস্কার, মিস্টার অভিজিৎ গাঙ্গুলি। আমি ইন্সপেক্টর সৌম্যদীপ রায়। অভিজিৎ গাঙ্গুলি হাত জোর করে নমস্কার জানিয়ে বলেন, হ্যাঁ, আসুন আসুন স্যার। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ইন্দ্রর দিকে। সৌম্য সেটা বুঝতে পেরে কিছু বলার আগেই ইন্দ্র হাত জোর করে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মিত্র। আমি সৌম্যর কাছের বন্ধু। ওনার আরও একটা পরিচয় আছে। উনি সাইকোলজির প্রফেসর এবং একজন গোয়েন্দা, এবং এই কেসে আমাকে হেল্প করছে। অভিজিৎ গাঙ্গুলির কপাল কুঁচকে গেল। ওরা এসে বসলেন সামনে রাখা 3টে সোফায়। হোটেলের এটি বসার ঘর। এখানে 4টি সোফা ও মধ্যে একটি কাঁচের টি টেবিল রাখা রয়েছে। সৌম্য বলল, আপনার ম্যাডামকে ডাকুন প্লিজ। অভিজিৎবাবু নরম গলায় ডান দিকের ঘাড়ে মাথা ঘুরিয়ে ডাকলেন, সোমা, ইন্সপেক্টর বাবু তোর সঙ্গে কথা বলতে চান। কিছুক্ষণ সমস্ত চুপ। এবার অভিজিৎবাবু নিজে সোফা ছেড়ে উঠে গিয়ে ঘরে ঢুকলেন এবং কয়েক মুহূর্ত পরেই এক বিধ্বস্ত মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলেন। মহিলাটির চুল এলোমেলো, চোখ মুখ ফোলা। দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি কাঁদছিলেন। উনি এসে সোফায় বসলে সৌম্য বলল, দেখুন ম্যাডাম, আমরা অত্যন্ত দুঃখিত, আপনাকে এই চরম দুঃখের জন্য আমরা বিরক্ত করছি, কিন্তু বুঝতেই তো পারছেন, ডিউটি। আচ্ছা ম্যাডাম, কমলেশবাবুর সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট কতদিন হয়েছে? সোমা ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, 2 মাস 17 দিন। বেশ। কমলেশবাবুর মৃত্যুর আগে আপনার সঙ্গে শেষ কবে বা কখন দেখা হয়? দুপুরে। আসলে ও আজ একটু দেরি করে ব্যাংকে যাবে বলল। প্রথমে তো বলেছিল যাবে না, শরীরটা ভালো লাগছে না। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বলল, সেরকম কিছু নয়, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, হালকা ঝরঝর মতো আছে। আমি প্যারাসিটামল নিতে বললাম, তো হেসে বলল, নেব। তখনই মিস্টার সামন্তর গলা পাই আমি। মিস্টার সামন্ত? তা কি কথা হয়েছিল ওনাদের মাঝে, বলতে পারেন? ইন্দ্র হঠাৎ জিজ্ঞাসা করল, হ্যাঁ, ও তো ফোনটা ধরেই ছিল। ঘরের দরজা সম্ভবত খোলাই ছিল, কারণ মিস্টার সামন্ত ঘরে ঢুকেই বলেছিলেন, আরে ফোনে ব্যস্ত? কে, বৌদি নাকি? তাতে তোর কি? কি বলবি বল, বলে ভাগ। তা তো হচ্ছে না বন্ধু, আমার বাথরুমের কলটা বিগড়েছে। মিস্ত্রি ডাকার সময় নেই, রাতে বেরোবো, এসে ঠিক করাতে হবে। তা দুপুরের স্নানটা যদি দয়া করে মহাশয় আপনার স্নানাগারে সারতে দেন, বড় উপকৃত হই। কমলেশ হাসতে হাসতে বলল, যা যা শালা, যা করগে যা। আসলে ওরা কলেজ জীবনের বন্ধু। তারপর কিছুক্ষণ আমাদের কথা হয়।
সৌম্য কিছু বলার আগেই ইন্দ্র প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম, কমলেশ বাবু কি এমন কোনো কিছু আপনাকে বলেছিলেন যা সন্দেহজনক? সোমার মুখ ক্ষণিকের জন্য শক্ত হয়ে ওঠে। তারপর সে বলে, হ্যাঁ স্যার, ওর ভাইকে নিয়ে খুব টেনশনে ছিল। আসলে ওর ভাই একজন জেল পালানো আসামি। নিজের রেপুটেশনের দিকে তাকিয়ে সে ভাইয়ের সাথে কোনো রকম সম্পর্ক না রাখলে বিষয়টি মিটে যেত। কিন্তু কমলেশ নিজের ভাইকে চরম ভালোবাসে। ওর থিওরি হলো ওর ভাই খুব ভালো মনের মানুষ। চরম অভাবে পড়ে নাকি ও চুরি করতে বাধ্য হয়েছিল। আসলে ওর ভাই কলকাতায় একটি সোনার দোকান লুট করতে গিয়ে ধরা পড়ে। 5 বছরের জেল হয়। 3 বছর হয়ে গিয়েছে। গত মাসে জেল ভেঙে 8 জন কয়েদি পালিয়েছে। ওর ভাই তাদের মধ্যে একজন। সে নাকি কমলেশের কাছ থেকে টাকা চাইছে এখন, 10 লাখ টাকা। ভাবতে পারেন? আমার তো মনে হয় ওই খুন করেছে কমলেশকে। কথাগুলো বলে সোমা দুহাতে মুখ ঢেকে আবার কাঁদতে থাকে। সৌম্য উঠে দাঁড়ায়, সাথে ইন্দ্র। সৌম্য বলে, ম্যাডাম শান্ত হন। তারপর অভিজিৎ গাঙ্গুলির দিকে হাত জোর করে বলে, দেখুন, বডি আগামীকাল পেয়ে যাবেন। কমলেশবাবুর পরিবারে কি ওনার ভাই ছাড়া আর কেউ আছেন? না না, ওরা 2 ভাই সংসারে কেবল। ওদের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে বছর 7 আগে মারা যায়। কমলেশ বাবুর ভাইয়ের নাম কি? অমলেশ চৌধুরী। সৌম্য আর ইন্দ্র জিপে উঠল। জিপ চলতে শুরু করলে ইন্দ্র বলল, তাহলে বন্ধু, অতঃপর অমলেশ চৌধুরীকে খোঁজো, আর পোস্টমর্টেম রিপোর্ট আসুক। ততক্ষণ আমিও ভাবি, তুমিও ভাবো। গুরুদেবরা সকলে বলে গিয়েছেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। তারপরেই ইন্দ্র চুপ হয়ে গেল। সৌম্য ভালো করে জানত এরপর ইন্দ্র স্পিকটি নট, তাই সেও চুপচাপই থাকল। থানায় পৌঁছে ওরা জিপ থেকে নামল। ইন্দ্র বলল, তাহলে বন্ধু, আর চলি। কথাটা বলে ইন্দ্র নিজের বাইকের কাছে গিয়ে আবার ঘুরে এলো সৌম্যর কাছে। সৌম্য তখন তার কোয়ার্টারের দিকে পা বাড়িয়েছে সবে। ইন্দ্র ডাকল, সৌম্য। সৌম্য ঘুরে তাকাতেই ইন্দ্র বলল, 2টো বিষয় খোঁজ নিতে হবে। একটা তো জানি অমলেশ চৌধুরী, আরেকটা কি? মিস্টার কমলেশ চৌধুরীর চাকরি আর কতদিনের, সেখানে তার কোনো শত্রু ছিল কিনা, যতটা ডিটেলস পাওয়া যায়। আর আপাতত এইটুকুই, বাকিটা পরে। খিদে পেয়েছে খুব, চললাম বাড়ি। ইন্দ্র তাড়াতাড়ি বাইকে চেপে বেরিয়ে গেলে সৌম্য হাসতে হাসতে কোয়ার্টারের দিকে পা বাড়ালো। এরপর মধ্যে একদিন পুরো চলে গেল। ইন্দ্র একটি কনফারেন্সে আটকে যাওয়ায় ফিরতে ফিরতে রাত্রি 11টা পার। সে ঠিক করলো সকালে সৌম্যকে কল করে খোঁজ নেবে কতদূর কি হলো। সে বিছানায় শুতে যাবে, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। সে হাতে নিয়ে দেখল সৌম্য কল করেছে। রিসিভ করে বলল, বল। সৌম্য বলল, আরে এত রাত্রে কল করলাম, ঘুমিয়ে পড়েছিলি? না, শুতে যাচ্ছিলাম। আজ কলেজে ধকল গেছে খুব। যাই হোক, বল। পোস্টমর্টম রিপোর্ট পেলাম রাত্রি 9:30টার পরে। শুনলে অবাক হবি। রিপোর্ট বলছে ন্যাচারাল ডেথ। মৃত্যুর সময় রাত্রি 11টা থেকে 12টার মধ্যে। ভাই, এরপর এগোবো কি করে? কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পেয়েছি তাতে এটাকে ন্যাচারাল ডেথ বলতে তো আমার কোথাও একটা কি আটকাচ্ছে। কিন্তু এটাও তো সত্যি, এরপর লিগালি মুভ করাটা অসম্ভব। করি বলতো? ইন্দ্র সৌম্যর কথাগুলো শুনতে শুনতে দ্রুত চিন্তা করছিল। সৌম্য প্রশ্ন করলে সে বলল, দেখ সৌম্য, কেসটাতে বেশ কিছু খটকা আছে, তা আমিও দেখেছি, তুইও। এখন পোস্টমর্টেমের রিপোর্ট যেহেতু ন্যাচারাল ডেথ বলছে, তাই সকলেই বলবে কিসের ইনভেস্টিগেশন। তাই আমরা যদি রিপোর্টটাকেই ডিসক্লোজ না করি, রিপোর্ট পেতে দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রেই এটা হয়। সৌম্য উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, কিন্তু সেটা কদিন? তাছাড়া সিনিয়রদের কি বলবো, চাপ তো আমার উপর থেকে আছে না। এক কাজ করলে হয়, আগামীকাল সকালে এসপি স্যারের সাথে মিট করে আসি। তুই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখ, বাকিটা কাল সকালে বলবো। আর হ্যাঁ, সারাদিনে আর কি ঘটলো? এমন কিছু না, মিস্টার সামন্ত আজ রাতে ফিরছেন, আগামীকাল ওনার সঙ্গে কথা বলবো।
আর অমলেশ চৌধুরী সমস্ত ডিটেলস পেয়ে গেছি, ফরেন্সিকে পাঠানো হয়েছে। তুই যেটা দিয়েছিলি সেটাও গেছে। আর চিরুনি তল্লাশি চলছে, অমলেশ চৌধুরীর খোঁজ আশা করি দ্রুতই পাবো। চৌধুরীর কাজের জায়গায় খোঁজ নিয়ে দেখলাম চৌধুরী নাকি অমায়িক লোক, তবে একটু সুন্দরীদের প্রতি আকৃষ্ট ছিল আর কি, বুঝতেই পারছিস। আর সামন্ত ও একসাথে একটা জায়গায় কাজে জয়েন করেছিল, ওরা দুজনে ভালো বন্ধু। কমলেশ চৌধুরীর বাড়ি দমদমে আর মিস্টার সামন্তের কালীঘাটে। ওকে দেন, কাল সকাল সকাল চলে আয়, তোর জিপেই যাব। পেট্রোলের যা দাম, সরকারি টাকাটাই খরচ হোক, কি বলিস? সৌম্য হেসে বলল, হ্যাঁ রে শালা, সেটাই তো হবে। কারেকশন, শালাটা কে কার সময় বলবে। এখন ঘুমোতে গেলাম, কাল 9টা নাগাদ বের হবো, চলে আসিস। গুড নাইট। গুড নাইট বলে ফোন রেখে দিল। পরের দিন সকালে ওরা বহরমপুর পৌঁছল। এসপি স্যারের সাথে মিট করলো। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর ওরা যখন বেরিয়ে এলো তখন ওদের মুখে হাসি। ইন্দ্র বলল, সময় কিন্তু হাতে খুব কম, মিডিয়া প্রেশার বাড়ছে, আর এদিকে 72 ঘন্টা সময়, তাই প্রতিটি মুহূর্ত এখন ইম্পর্টেন্ট। সৌম্য কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ওর মোবাইলটা বেজে উঠল। সৌম্য পকেট থেকে সেটা বের করে কল রিসিভ করল। কিছুক্ষণ কথা হওয়ার পর কল কেটে ইন্দ্রের দিকে তাকিয়ে বলল, গুড নিউজ, অমলেশ চৌধুরী ধরা পড়েছে, সাথে কিছু ক্যাশ সন্দেহ করা হচ্ছে, এগুলি সব চুরির টাকা। দেখা যাক। আর ফরেন্সিক রিপোর্ট কি বলছে? দাঁড়া, খোঁজ নি। সৌম্য কাউকে কল করে কিছুক্ষণ কথা বলল, তারপর কল কেটে বলল, হ্যাঁ রেডি, মেল করে দিচ্ছে, থানায় গেলেই পেয়ে যাবো। চ। এক্সিলেন্ট, এবার রিপোর্ট কি বলে দেখ। যদি আমার থিওরি ঠিক হয়, আমরা হয়তো বেশ কাছাকাছি চলে এসেছি ডিসিশনের। ওরা থানায় এসে পৌঁছল দুপুর 1টা নাগাদ। রিপোর্ট দেখে সৌম্য হেসে ইন্দ্রর হাতে দিল। ইন্দ্র তীক্ষ্ণ চোখে পুরোটা পড়ল। স্মিত হাসি খেলা করছে তখন তার মুখে। তোর থিওরিটাই ঠিক, জানিস তো। তুই সেদিন অ্যাপার্টমেন্টের পিছনে মই দিয়ে উঠে যে কাপড়ের টুকরোটা পেয়েছিলি, তাতে যে রক্ত লেগেছিল সেটি অমলেশ চৌধুরীর ফিঙ্গারপ্রিন্ট ব্লাডের সঙ্গে মিলে গেছে। ডিএনএ টেস্ট কনফার্ম। সেই রাতে অমলেশ চৌধুরী পেছনের মই বেয়ে উঠে দাদা কমলেশ চৌধুরীর সাথে মিট করে এবং তাদের মধ্যে বচসা হয়, এবং কোনো প্রকারে সে কমলেশ চৌধুরীকে খুন করে। কিন্তু কিভাবে? ভুললে চলবে না বন্ধু যে পোস্টমর্টেমের রিপোর্ট ক্লিয়ার। যাই হোক, চল আগে মিস্টার সামন্তর সঙ্গে দেখা করে আসি। আগামীকাল কমলেশ চৌধুরীর বডি দাহ হওয়ার সময় সকলে থাকবো। এখন চ মিস্টার সামন্তর ফ্ল্যাটে। জিপ এসে আবার থামল সেই সানরাইজ অ্যাপার্টমেন্টের সামনে। গেটে পুলিশ মোতায়েন ছিল। ওরা দুজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকল। আগেই বলা হয়েছে মিস্টার চৌধুরীর সামনের ফ্ল্যাটটাই মিস্টার অভিজিৎ সামন্তর। ওরা কলিং বেল বাজালো। কয়েক মুহূর্ত পরেই দরজা খুলে গেল। মাঝারি উচ্চতার একজন পুরুষ দরজা খুলল। গায়ের রং চাপা, একটু শ্যামবর্ণ বলা চলে। বয়স মিস্টার কমলেশ চৌধুরীর মতোই, চোখে চশমা। সৌম্য হাত জোর করে বলল, নমস্কার মিস্টার সামন্ত, কেমন আছেন? নমস্কার ইন্সপেক্টর। আরে ইন্দ্রজিৎ বাবু আছেন তো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ওরা ভেতরে এলো। পূর্ব পরিচিতির জেরে সকলেই কথাবার্তা এখানে বেশ সচ্ছল। ইন্দ্র বলল, কি আর করি বলুন, সৌম্য ছাড়লো না, তাই এই কেসটাতে একটু ইন্টারেস্ট নিচ্ছি। জানেনই তো আমার শখের কথা। সৌম্য বলল, মিস্টার সামন্ত, ঘটনার দিন আপনি তো দিল্লির জন্য রওনা দিয়ে দেন। তখন মিস্টার চৌধুরী ঠিক কি অবস্থায় ছিলেন? বহাল তবিয়তেই ছিল। মোবাইলে কোনো একটি ওয়েব সিরিজ দেখছিল, কানে হেডফোন ছিল। বেশ কয়েকবার বেল বাজানোর পরে সাড়া পাই। আর তখন কটা হবে, ওই রাত 9:30 কি 32। আমি বের হচ্ছি সেটা ওকে জানিয়ে তারপর রওনা দিই। কিন্তু কে জানতো এরকম দুর্ঘটনা ঘটবে? আমি ভাবতেও পারিনি।
আমার সেই কলেজ লাইফের বন্ধু, একসাথে কাজ পেলাম, এক জায়গায় পোস্টিং হলো, কি নিশ্চিন্তেই না কাজ করছিলাম। হঠাৎ বিনা মেঘে একেবারে বজ্রপাত। বজ্রপাত বিনা মেঘে হয় না মিস্টার সামন্ত, তাহলে বিজ্ঞানের সূত্র বিঘ্নিত হয়। আপনার কি মনে হয় কে এমনটা করতে পারে? কি করে বলি বলুন তো? আচ্ছা আচ্ছা, আপনারা কি শিওর যে এটা মার্ডার? পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টেমের রিপোর্ট এখনো হাতে আসেনি মিস্টার সামন্ত, তবে প্রাথমিক তদন্তে বেশ কিছু খটকা লেগেছে। আপনি যেহেতু ওনার কলেজ জীবনের বন্ধু, তাই জানতে চাইছি, এমন কি কেউ বা কিছু ছিল যা তার মৃত্যুর কারণ হতে পারে? মিস্টার সামন্ত বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, দেখুন মিস্টার মিত্র, এক্ষেত্রে আমার কথাটা বলা কতটা সঠিক তা জানি না, তবে কমলেশের একটা ছোট ভাই রয়েছে। সে জেল খাটছিল, কিছুদিন হলো জেল থেকে পালিয়েছে। তাকে নিয়ে কমলেশ বেশ চিন্তায়ও ছিল, বলতে গেলে রীতিমতো ভয়ে ছিল। কমলেশ বলেছিল তার ভাই নাকি টাকা চাইছে বেশ বড় অ্যামাউন্টের। সৌম্য আর ইন্দ্রের চোখে চোখে কথা হয়ে গেল। সৌম্য উঠে দাঁড়িয়ে বলল, বেশ, মিস্টার সামন্ত, তাহলে আসি। বডি আগামীকাল দেওয়া হবে। মিস্টার চৌধুরীর বাগদত্তা ও তার দাদা রয়েছেন, আপনি আশা করি থাকবেন সেই সময়। সামন্ত জোর গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দরজার কাছে গিয়ে ইন্দ্র হঠাৎ জিজ্ঞাসা করল, ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা মিস্টার সামন্ত, কাল বের হওয়ার আগে আপনারা দুই বন্ধুতে কি ছাদে ড্রিঙ্ক করেছিলেন? আমরা? কই না তো। তাছাড়া আমি রাত্রি 9টায় অ্যাপার্টমেন্টে ঢুকি আর 9:35-এর মধ্যে বেরিয়ে যাই। আচ্ছা, ধন্যবাদ। ওরা থানায় ফিরে এলো। সৌম্য বলল, ইন্দ্র, ইন্টারোগেশনে থাকবি? ইন্দ্র একটু ভেবে বলল, এমনিতে আমার এত মারধর দেখতে ভালো লাগে না, তবে আজ থাকতেই হবে। চল। ওরা ইন্টারোগেশন রুমে এলো। টেবিলের উপরে অমলেশ চৌধুরীকে একটি চেয়ারে বসানো রয়েছে। সৌম্য প্রথমেই ঘা কতক দিল লাঠি দিয়ে। অমলেশ কোঁকিয়ে উঠল। সৌম্য জিজ্ঞাসা করল, নিজের দাদাকে মার্ডার করে কেমন লাগছে মিস্টার অমলেশ চৌধুরী? অমলেশ যেন এরকম কথা শুনবে আশাই করেনি। চোখে মুখে চরম আশ্চর্য ভাব নিয়ে সে প্রশ্ন করল, মার্ডার? দাদাকে? আমি? কি বলছেন স্যার? এ অসম্ভব। আমি মারিনি আমার দাদাকে, আমি মারিনি, বিশ্বাস করুন, আমি মারিনি। সৌম্য রেগে গিয়ে বলল, না রে শুয়ার, তুই এমনি এমনি রাতে মুইবে সানরাইজ অ্যাপার্টমেন্টের ছাদে উঠেছিলিস, ঘুরতে গেছিলিস না? অমলেশ চমকে তাকালো সৌম্যর দিকে। ইন্দ্র এবার এগিয়ে এসে অমলেশের সামনে চেয়ারে বসে বলল, অমলেশ, আপনার জামার ছেঁড়া টুকরো রক্ত ভাড়ার পেরেকে লেগেছিল। আমরা জানি আপনি কাল রাত 10:30টার পর অ্যাপার্টমেন্টের ছাদে যান, সেখানে আপনার দাদার সাথে বসে ড্রিঙ্ক করেন। সেই সময় আপনার দাদার আংটি আঙুল থেকে খুলে পড়ে যায়। আপনার দাদার মৃত্যু হয় 11টার পর। সেক্ষেত্রে আপনার উপস্থিতি আপনাকেই সন্দেহ করতে বাধ্য করছে অমলেশ। অমলেশ অসহায় কিন্তু উত্তেজিত হয়ে বলল, আপনি যা বলছেন সমস্ত সত্যি, কিন্তু কেন কেন আমি আমার নিজের দাদাকে খুন করতে যাব বলুন? কেন? টাকা? তুই তো দাদার থেকে 10 লাখ চাসনি। টাকা না দেওয়ায় হয়তো রাগ সামলাতে না পেরে মেরে দিয়েছিস। না, জানি না আপনারা কোথা থেকে জানলেন 10 লাখ টাকার কথা, কিন্তু কথাটা সত্যি। আর এটাও সত্যি যে আমার দাদা সেদিন রাতে ছাদের উপর আমাকে 5 লাখ টাকা দেন, বাকি 5 লাখ পরের মাসে দেবে বলেন। তাহলে আমি কি জন্য তাকে মারবো বলুন বলুন? তাছাড়া আমার দাদা আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে বাসতাম। খুন করার কোনো প্রশ্নই ওঠে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন প্লিজ, বিশ্বাস করুন, আমি তাকে খুন করিনি। ওরে শুয়োরের বাচ্চা, মিথ্যে বলার জায়গা পাসনি না রে। 2-4 ঘা এমন দেবো না পদে বাম্বু, বুঝতে পেরে যাবে। সৌম্য, থাম। সৌম্য হাতে লাঠি তুলে নিতে গেলে ইন্দ্র ওকে বাইরে আসতে ইশারা করে বেরিয়ে গেল। সৌম্য কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে লাঠি হাতেই বেরিয়ে এলো। কি হলো? বেরিয়ে আসতে বললি যে? সালাকে কয়েক ঘা দিলি উগড়ে দিত। যা উগ্রাবার তাও উগরে দিয়েছে, আর কিচ্ছুও জানে না। মানে
আরে ও মিথ্যে কথা বলছে। না সমু, ও সত্যি কথাই বলছে, দেখবি, আয়। ওরা আবার ভেতরে গেল। ইন্দ্র অমরেশের কাছে গিয়ে প্রশ্ন করল, আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার দাদার দেওয়া 5 লাখ টাকা থেকে আপনি কত টাকা খরচা করেছেন এখনো? মাত্র মাত্র 25,000। ইন্দ্র বেরিয়ে এলো, পিছনে সৌম্য। ইন্দ্র বলল, বলছিলিস না যে অমলেশ চৌধুরীর কাছে কিছু ক্যাশ ছিল? কাউন্ট করে দেখ সেটা 4,75,000 কিনা, তাহলেই বুঝতে পারবি। সৌম্য তার জুনিয়র অফিসারকে ডেকে পাঠালো। জুনিয়র অফিসার এলে সৌম্য তাকে প্রশ্ন করল, আচ্ছা অসীমবাবু, কমলেশ চৌধুরীর সঙ্গে যে ক্যাশ ধরা পড়েছে তার অ্যামাউন্ট কত? স্যার 4,75,000। সৌম্য ইন্দ্রর দিকে তাকিয়ে আবার অফিসারকে বলল, ওকে, আপনি আসুন। অফিসার চলে গেলে পর সৌম্য ইন্দ্রর দিকে তাকিয়ে বলল, কিন্তু সেদিন যদি ও খুন না করে থাকে তাহলে করলোটাকে? সেটাই তো রে, আমরা আবার যে কে সেই তিমিরেই। এদিকে সময় খুব কম। যাই হোক, এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, আমি বাড়ি যাই। তুই কোনো ইনফরমেশন পেলে জানাস। চললাম রে। ইন্দ্র সৌম্যর কেবিন থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছে, কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ কিছু কথা কানে যাওয়ায় ওর পা নিজে থেকেই দাঁড়িয়ে গেল। দুজন কনস্টেবল নিজেদের মধ্যে কথা বলছে। এদের দুজনকে সে চেনে। একজনের বাড়ি বহরমপুরে, আরেকজনের লালগোলায়। বহরমপুরে যার বাড়ি তিনি বলছেন, আর বলিস না, পরশু রাতে যা ভোগান্তি হয়েছে না, এখন ভাবছি কোয়ার্টার পেলে নিয়ে নেব। আরেকজন অবাক হয়ে বলল, কেন, কি হলো? আর বলো না, পরশু রাতে গাড়ি ছাড়তেই তো ওই 45 মিনিট দেরি, লাইনে কোথায় গড়বড়, তারপর আবার জিয়াগঞ্জে আধ ঘন্টা দাঁড়ালো। বহরমপুরের মতো শহরে রাত 12টায় নেমে কোনো টোটো রিক্সা পেলাম না হে। শেষে হেঁটে রাম নাম নিতে নিতে বাড়ি। সারাদিন পরে এত অত্যাচার, বলো তো ভায়া, সহ্য হয়? ইন্দ্র কথাগুলো শুনে মুচকি হেসে আবার এগিয়ে গেল বাইরে তার গাড়ির দিকে। রাত 10টা। ইন্দ্র রাতের খাওয়া সেরে চুপচাপ খাটে শুয়ে আছে, আধো ঘুমে রয়েছে। হঠাৎ তার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো কিছু একটা ঝলসে উঠল। সে সোজা উঠে বসে আপন মনেই বলল, একেই বলে অবচেতন মনের ক্ষমতা। তারপর মোবাইল নিয়ে সৌম্যর নাম্বারে কল করল। বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। শেষে ইন্দ্র বলল, সমু, তুই ডিটেলস গুলো যত তাড়াতাড়ি পারবি জোগাড় কর। আর হ্যাঁ, আমরা কাল বের হব কলকাতা, রাতেই ফিরবো। হ্যাঁ, বডিটা দিতে একদিন পিছোতে হবে, জানি প্রবলেম হবে, তবু তুই ম্যানেজ করে নিবি। আগামীকাল ধনধান্য এক্সপ্রেসে কলকাতা, ফিরবো ভাগীরথী এক্সপ্রেসে। রিজার্ভেশন করিয়ে নিচ্ছি, চাপ নিস না। ওকে, রাখি রে, গুড নাইট। পরদিন সকালে দুই বন্ধু ট্রেনে বসে কথা হচ্ছিল। ওরে বাবা, বডি দিতে একদিন দেরি হবে শুনে অভিজিৎ গাঙ্গুলির কি মেজাজ। অনেক কষ্টে মালটাকে বোঝালাম। তোর কথা মতো সমস্ত জায়গায় জানিয়ে দিয়েছি। এখন রিপোর্টগুলো সকাল 11টার মধ্যে আশা করি চলে আসবে। তো আমি ভাবছি তোর এরকম সন্দেহের কারণ কি? আছে বন্ধু, আছে, একটু ওয়েট করো। আজকে রাতের মধ্যে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ট্রেন কলকাতায় পৌঁছল। ওরা সারাদিন বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকজনের সাথে মিট করল। বেশ কিছু ডেটা কালেক্ট করে ভাগীরথী এক্সপ্রেসে লালগোলা ফিরে এলো। স্টেশনে নেমে ইন্দ্র বলল, আজ অভিযান সফল, অনেক কিছুই স্পষ্ট, কিন্তু কিন্তু আরে কিন্তুটা কি? মার্ডার ওয়েপেনটা কি, কোন অস্ত্রে মার্ডার হলো, ভাবতে হবে, ভাবতে হবে। ওকে চল, কালকে আশা করি সমস্ত জানতে পারবো। তুই আগামীকাল ফরেন্সিকে আরেকটি ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে পাঠানোর ব্যবস্থা কর। ওকে,
এবার চল বাড়ি ফেরা যাক। গুড নাইট। সকালবেলায় ইন্দ্র মাছের বাজারে এসেছে বেজার মুখে। মা সকাল সকাল মাছের থলে হাতে ধরিয়ে বলেছে ভালো মাছ কিনে আনতে। সে না করতে পারেনি, কারণ বাড়ির সকলেই জানে যে সে ভালো মাছ চেনে। কিন্তু ওর মাথায় এখন ঘুরছে অন্য কিছু, সেটা বোঝাবে কে? তাই নিরুপায় ইন্দ্র বেজার মুখে এসেছে মাছের বাজার। বেশ খানিকক্ষণ মাছের বাজারে এদিক ওদিক করে মাছ টিপে দেখে কিনে ব্যাগে পুড়ছে। সে সময় পেছন থেকে কে যেন ধাক্কা দিল। যা ভিড়! সে ঘুরে তাকিয়ে দেখে হোটেল মালিকের ছেলে রাকেশ। রাকেশ ইন্দ্রকে চেনে, সে যে সৌম্যর বন্ধু সেটাও জানে। ইন্দ্রও রাকেশকে চেনে, কারণ ওই হোটেলে সে মাঝে মাঝে তরকা রুটি খেতে যায়। রাকেশ ইন্দ্রকে দেখে হেসে সরি দাদা বলে এগোতেই ইন্দ্র তড়িঘড়ি এসে তার সামনে দাঁড়ালো। এই, তুই রাকেশ না? হ্যাঁ, আপনি তো ইন্দ্র দাদা, আপনাকে চিনি। তা বেশ তো, হোটেলের জন্য মাছ কিনতে এসেছিস? আর তোমাকে তুমি করে বলছি, দেখো না বাবা জোর করে পাঠালে। আরে আর বলিস কেন, আমাকেও তো। তোর কেনা হয়ে গেছে? তা কি নিলি? হ্যাঁ দাদা, এই দেখো না, বড় বড় রুই আর কেজি 2 পাবদা। তা বেশ বেশ। তোদের হোটেলের যা নাম, তবে শুনেছিলাম নাকি তোদের হোটেলের এক খরিদ্দার নাকি মার্ডার হয়েছে, আর ওই স্টেট ব্যাংকের ম্যানেজার তোদের হোটেলের নাম জড়িয়েছে বলে। আর বলো না গো দাদা, খুব ভয়ে ভয়ে আছি। ওই ওসি স্যার তো আমাকে জেরা করে হুমকিও দিয়েছে। সে তো তোমার বন্ধু, তুমি একটু বলো না গো, আমরা কি আর মানুষ মারতে পারি বলো? তা বলতে পারি, তবে আমাকে একটা কথা বলতো, ম্যানেজার বাবুর কি কোনো রোগ ছিল? মানে তোদের হোটেলে তো প্রথম দিকে খেতে যেত, গল্পও করতো নিশ্চয়ই, জানিস কিছু? রাকেশ মাথা চুলকে বলল, রোগ? কই সেরকম তো কিছু জানি না। তবে একদিন একটা কাণ্ড হয়েছিল আমাদের হোটেলে। তখন দুপুরে ম্যানেজারবাবু খেতে আসতো, তো সেদিন হয়েছিল জলপাইয়ের চাটনি। লোকে তো হেভি নাম করছিল, কিন্তু ম্যানেজারবাবু খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। সে কি অবস্থা, চোখ ঢেলে বেরিয়ে আসছে, হাঁপ উঠছে। গরম জল খাইয়ে সেবার আস্তে আস্তে সুস্থ হয়েছিলেন তিনি। আসলে আমরা জানতাম না উনি জলপাই খান না, ওটা খেলে নাকি উনি অসুস্থ হয়ে যান। উনিও না জেনে খেয়ে ফেলেছিলেন, দিয়েই তো এই অবস্থা। আচ্ছা, আর কোনোদিন কিছু? রাকেশ আবার মাথা চুলকালো কিছুক্ষণ, তারপর বলল, না দাদা, আর তো মনে পড়ছে না কিছু। ঠিক আছে, তুই ভাবিস না, আমি ওসি স্যারকে বলে দেবো। রাকেশ খুশি মনে চলে গেল। ইন্দ্রর কপালে তখন ভাঁজ। বাড়ি ফিরে এসে ইন্দ্র সৌম্যকে কল করে বলল, হ্যালো সৌম্য, এমার্জেন্সি ভিত্তিতে একটি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করাতে হবে। বস্তুটি থানাতেই আছে, ফিঙ্গারপ্রিন্টটা জোগাড় করতে হবে ইমিডিয়েটলি। তারপর গলা নামিয়ে কিছু কথা বলে সে ফোন কেটে দিল। বিকেল বেলায় বডি দেওয়া হলো অভিজিৎ গাঙ্গুলি ও সোমা গাঙ্গুলির হাতে। সন্ধ্যায় থানায় সৌম্যর কেবিনে বসে কথা হচ্ছিল ওদের দুজনের। সৌম্য বলল, আরে আজকে রাত্রে 72 ঘন্টা শেষ, এদিকে জাল গোটানো প্রায় শেষ। কাল সকালে এসপি স্যার আসছেন তো? মিস্টার কমলেশ চৌধুরীর ফ্ল্যাটেই কাল সকাল 10টায় কেসের সাথে জড়িত সকলকে ডাক। এসপি স্যারের সামনে আগামীকাল জবনিকা পতন হবে। আজ চলি। পরদিন সকাল 10টা, সানরাইজ অ্যাপার্টমেন্টের 4 তলা, কমলেশ চৌধুরীর ফ্ল্যাট। বসার ঘরে সকলে উপস্থিত রয়েছে। এসপি স্যার বসেছেন মধ্যমণি হয়ে একটি সোফায়, পাশে সৌম্য। সৌম্যর চারপাশে সোফায় আছেন অভিজিৎ গাঙ্গুলি, সোমা গাঙ্গুলি, সমরজিৎ সামন্ত। দাঁড়িয়ে আছে গার্ড শিবু, ডেলিভারি বয় রাকেশ, কাগজওয়ালা তারক। ইন্দ্র বসে আছে এসপি স্যারের সামনের সোফায়। দুজন কনস্টেবল ঘিরে রয়েছে অমলেশ চৌধুরীকে, তার হাতে হাত করা। ঘরে সম্পূর্ণ নিস্তব্ধতা। সৌম্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই কেসের সকলের উপস্থিতিতে এসপি স্যারের অনুমতি নিয়েই বলছি, এই কেসের ইনভেস্টিগেশনে প্রফেসর ইন্দ্রজিৎ মিত্র আমাকে অনেক সাহায্য করেছেন। তাই আজ আমি তাকেই অনুরোধ করছি বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইন্দ্র?
সৌম্য থামলে আবার সমস্ত ঘর চুপচাপ। ইন্দ্র সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি সরাসরি কেসের আলোচনায় চলে আসছি। সানরাইজ অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটে মার্ডার হন স্টেট ব্যাংকের ম্যানেজার মিস্টার কমলেশ চৌধুরী। মার্ডার এই জন্য বলছি কারণ তার মৃত্যুর সময় শারীরিক ভঙ্গি কেমন যেন অস্বাভাবিক ছিল। আমার আর ইন্সপেক্টর সৌম্যর বডি দেখে তাই মনে হয়েছিল। বডি পাঠানো হয় পোস্টমর্টেমে। আমরা পুরো ফ্ল্যাট সার্চ করি, ফরেন্সিক আসে। আমরা ছাদে যাই। ছাদে গিয়ে দেখি টেবিলের ওপর গ্লাসের ছাপ, টাটকা। দেখেই বোঝা যায় গতকাল রাতে এখানে পানীয় পান করা হয়েছে। কিন্তু একটা গ্লাসের ছাপে আমার খটকা লাগে। টেবিলের নিচে পাই মিস্টার চৌধুরীর এনগেজমেন্ট রিং। কিন্তু একটা গ্লাস কেন? তাহলে কি একাই মিস্টার চৌধুরী ওপরে বসে ড্রিঙ্কস করছেন? কিন্তু কেন? ড্রিঙ্ক যদি করতেই হতো তিনি তো তার ফ্ল্যাটে এসিতে বসে করতে পারতেন। এখানে কেন? বুঝলাম নিশ্চয়ই ছাদে কেউ এসেছিল, কিন্তু কে? আর তার চেয়েও বড় কথা, কিভাবে? সিসিটিভি ফুটেজ বলছে মিস্টার সামন্ত অ্যাপার্টমেন্টে ঢোকে রাত্রির 9টায় আর বের হয় রাত্রির 9:35। তিনি ছাদে যাননি। তাহলে আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসে পিছন দিকে গিয়ে দেখি একটি বাঁশের মই, ওপর থেকে নিচ পর্যন্ত রাখা। ওই রঙের কাজের জন্য আর কি। কি মিস্টার হরেরাম, তাই তো? হরেরাম চমকে শুধু মাথা উপর নিচে নাড়ে। ইন্দ্র আবার বলতে শুরু করে, আমি সেই মই বেয়ে উঠতে থাকি। প্রায় উপরের দিকে পৌঁছে আমার নজরে পড়ে এক কাপড়ের টুকরো, রক্ত লেগে বাস থেকে বেরিয়ে থাকা একটি গজালে আটকে রয়েছে। সেটি নিয়ে আমি সৌম্যকে দিই। ফরেন্সিকের রিপোর্ট জানায় এটি অমলেশ চৌধুরীর। সকলে অমলেশ চৌধুরীর দিকে তাকায়। অমলেশ চৌধুরী মাথা নিচু করে বসে আছে। এরপর আমরা মিস সোমা গাঙ্গুলির কাছ থেকে জানতে পারি যে অমলেশ চৌধুরী তার দাদা কমলেশ চৌধুরীর কাছ থেকে 10 লাখ টাকা চেয়ে চাপ দিচ্ছেন। কমলেশ চৌধুরী তার ভাইকে খুব ভালোবাসেন, তাই তিনি মানসিকভাবে চাপে আছেন। অমলেশ চৌধুরী ধরা পড়ে। ইন্টারোগেশন রুমে উনি সমস্তটা স্বীকার করেন। ছাদের গ্লাসের ড্রিঙ্ক উনিই করেন, মই দিয়ে উনিই ওপরে যান। কমলেশ বাবু 5 লাখ টাকা দেন ওনাকে, বাকি 5 লাখ টাকা পরে দেবেন বলে জানান। অমলেশ টাকা নিয়ে নামার সময় তার জামা ছিঁড়ে যায় ও কেটে যায়। যেহেতু অমলেশ চৌধুরীর 5 লাখ টাকা পাওয়ার ছিল, তাই কমলেশ চৌধুরীকে খুন করার প্রশ্নই উঠছে না। তাই তিনি মার্ডার সাসপেক্ট লিস্ট থেকে বাদ। এবার তাহলে নাইট গার্ড শিবুর কথায় আসা যাক। তিনি রাতে মদ খেয়ে পড়ে থাকেন। মেয়ে মানুষ নিয়ে আসেন নিজের ঘরে। কমলেশ চৌধুরী এ সমস্ত কথা জানিয়ে দেবেন হরেরাম বাবুকে বলে হুমকি দেন। তাই শিবু কমলেশ চৌধুরীর ওপর চটেছিলেন প্রচন্ড। তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা ছিল। এমনটা হতেই পারে যে রাত্রে সমস্ত কিছু মিটে গেলে পর শিবু ওপরে যায় ও কোনোভাবে মিস্টার চৌধুরীর খাবার জলে কোনো কিছু বিষাক্ত মিশিয়ে দিয়ে আসেন। এমন কিছু যা খেয়ে মিস্টার কমলেশ চৌধুরীর মৃত্যু হয়। বাইরে তার লক্ষণ ফুটে ওঠেন। অন্যদিকে হোম ডেলিভারি বয় রাকেশকে চুরির দায় ধরেন কমলেশ। ওপরে আসতে বারণ করে দেন, অপমান করেন চরম। তার বাবাকে জানাবেন বলে হুমকিও দেন। এতে তো তার সম্মান যেতই, পাশাপাশি তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারত। সেও চরমভাবে ক্ষিপ্ত হয়েছিল কমলেশ বাবুর ওপর। তাই হয়তো রাতে খাবারে সে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যা খেয়ে কিছুক্ষণের মধ্যে মিস্টার কমলেশ চৌধুরী মারা যান। কিন্তু এখানে মনে রাখতে হবে কেবল ভাতটাই আসতো ফয়েল পেপারে, বাকিগুলো স্টিলের বাটিতে ও থালাটিও তাই। ফয়েল পেপারে বিষের কোনো ট্রেস নেই, আর থালা বাসনগুলো রাতেই ধুয়ে মুছে সাফ। সাসপেক্ট আরও আছে, তবে এই কেসে সবচেয়ে বড় প্রশ্ন হলো মৃত্যু হলো কিভাবে। শরীরে কোনো আঘাত নেই, কোনো ইন্টারনাল হ্যামারেজ নেই, তাহলে মৃত্যু হলো কি করে? মার্ডার ওয়েপেনটাই বা কি? বিষ হলে সেটা কি বিষ যার কোনো লক্ষণ শরীরে ফুটে ওঠেনি, অথচ মৃতদেহে চরম স্ট্রাগলের চিহ্ন ফুটে উঠেছে। আচ্ছা মিস্টার সামন্ত, আপনি তো বলেছেন আপনি 9:30 থেকে 32 মিনিটে কমলেশ চৌধুরীর সাথে দেখা করেন ও 9:35 অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যান, তাই তো? হ্যাঁ, সিসিটিভি ফুটেজেও তো সেটাই দেখাচ্ছে। একদম। কিন্তু আপনি এটাও বলেছেন যে আপনার জার্নিতে সমস্ত যানবাহন সঠিক সময় ছিল, অর্থাৎ কোনো অসুবিধে হয়নি আপনার। হ্যাঁ, হয়নি তাই বলিনি,
কিন্তু আপনি যে ট্রেনের জার্নি শুরু করলেন সেই ট্রেনই তো লালগোলা থেকে ছাড়লো 30 মিনিট দেরিতে, আর জিয়াগঞ্জ স্টেশনে দাঁড়ালো আরো 20 মিনিট। 10টার জায়গায় 10:30টায় ছেড়ে সেই ট্রেন বহরমপুরে দাঁড়ালো রাত্রির 12টায়, আর শিয়ালদহ পৌঁছালো ভোর 4:30 জায়গায় সকাল 7টায়। আপনি ফ্লাইটটা পেলেন কিভাবে মিস্টার সামন্ত? আপনি যা বলেছেন ভেবে বলেছেন তো মিস্টার সামন্ত? সম্পূর্ণ ঘর নিস্তব্ধ। সামন্ত গম্ভীর মুখে বললেন, আমার ফ্লাইট বিকেলে ছিল, তাই কোনো অসুবিধে হয়নি। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনি কি আমাকে সন্দেহ করছেন? কিসের ভিত্তিতে? আমরা এখনো জানি না এটা আদৌ মার্ডার কিনা। তার উপর আমি আউট অফ স্টেশন ছিলাম। আপনি আমাকে কোন যুক্তিতে সন্দেহ করেন মিস্টার মিত্র? আমাদের কাছে প্রমাণ আছে মিস্টার সামন্ত যে আপনি খুনের দিন রাত্রে ট্রেনে যাননি, গিয়েছিলেন বাই কার। টোল গেটের ক্যামেরাগুলি তার সাক্ষী। এরপর বলি আপনার ফ্লাইট বিকেল 6টায় নয়, ছিল সকাল 7:35-এ। সেটা মিস করে আপনি বিকেলের ফ্লাইট ধরেন। প্যাসেঞ্জার লিস্ট আমাদের কাছে আছে। সামন্ত এবার হেসে ওঠে, তারপর বলে, ব্রাভো ব্রাভো, আপনার বা আপনাদের কর্মদক্ষতাকে স্যালিউট। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বললেন তাই হয়েছিল, কিন্তু এতে আমার অপরাধ কোথায় বলতে পারেন? আপনি তাহলে মিথ্যে কথা বললেন কেন? সত্যিটুকু জানালেই তো মিটে যেত। আমার কিছু ব্যক্তিগত অসুবিধা ছিল। ইন্দ্র জোরে বলে উঠল, এটা মার্ডার কেস মিস্টার সামন্ত, এখানে ব্যক্তিগত বলে কিচ্ছু হয় না। সামন্ত উত্তেজিত গলায় বলল, কে কে বলল এটা মার্ডার? ইন্দ্র সৌম্যর দিকে হাত বাড়ালো। সৌম্য যেন তৈরি ছিল। একটি কাগজ ইন্দ্রর হাতে দিল। ইন্দ্র সেটি খুলে মেলে ধরল সামন্তর সামনে। এই পোস্টমর্টম রিপোর্ট বলছে যে এটি একটি মার্ডার। মিস্টার চৌধুরীকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সামন্ত প্রচন্ড উত্তেজিত হয়ে বলল, অসম্ভব, চৌধুরীকে কখনো শ্বাসরোধ করে মারা হয়নি। চৌধুরী নর্মাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আপনি ভুল মিস্টার সামন্ত, সম্পূর্ণ ভুল। না, হার্ট অ্যাটাক হয়েছে, হতে বাধ্য। আমি নিজে। হঠাৎ যেন হুঁশ ফিরে পায় সামন্ত, চুপ করে যায় নিজে। ইন্দ্র চোখ ছোট করে বলে, আপনি নিজে কি? বলুন মিস্টার সামন্ত, আপনি নিজে কি? সামন্ত কাঁপা কাঁপা গলায় বলে, না 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 না, কিছু না কিছু না, আমি ওই না কিছু না কিছু না। ইন্দ্র স্মিত হেসে বলল, মিস্টার সামন্ত, আপনার খেলা শেষ। আপনি যে ছকটি সাজিয়েছিলেন সেটি অনবদ্য, কিন্তু পারফেক্ট ক্রাইম হয়তো সত্যিই হয় না। তদন্ত সঠিক হলে প্রত্যেকটি অপরাধী ফাঁস করা সম্ভব। যাই হোক, সকলের উদ্দেশ্যে বলি, এই মার্ডার কেসের মূল হোতা হলেন মিস্টার সমরজিৎ সামন্ত। কেন, কখন, কিভাবে সমস্ত বলবো। তার আগে বলেনি বাকি দুই সাসপেক্ট, অর্থাৎ শিবু আর রাকেশের কথা। শিবু রাত্রির 10টা থেকেই সেদিন মদ নিয়ে বসেছিল। রাকেশ খাবার নিয়ে গেল তা দেখে। রাকেশ চলে যায় রাত্রির 10:30 নাগাদ। এরপর অমলেশ চৌধুরী আসে, টাকা নিয়ে ফেরত যায় রাত 11টার কাছাকাছি। এরপর কমলেশ চৌধুরী নিজের রুমে আসেন। তখন স্বাভাবিকভাবেই মদের ঘোরে শিবু প্রায় অজ্ঞান। তার প্রমাণ, শিবুকে নিজের ঘরে ঢোকার পর আর বেরোতে দেখা যায় না সিসিটিভি ফুটেজে। এরপর রাকেশ 10:30টায় অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। 20 যদি কাজ করা শুরু করে তাহলে পরবর্তী 30 মিনিটে তার প্রভাব দেখা দেবে। কিন্তু অমলেশ চৌধুরীর কথায় তার দাদা সম্পূর্ণ বহাল তবিয়তেই ছিলেন উনি চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত। এর চাইতেও বড় প্রমাণ হচ্ছে রাকেশ আমাকে এমন একটা ইনফরমেশন দিয়ে ফেলেছিল মিস্টার কমলেশ চৌধুরীর সম্পর্কে। যদি সে খুনি হতো তাহলে সেটা কখনোই সামনে আনতো না। সেটি কি পরে বলছি। আমার তদন্ত মতে রাকেশ খুনি নয়। এবার শেষ পর্যায়ে এসে গিয়েছি। আমি বলেছি মিস্টার সামন্ত খুনি, কারণ এবার বলবো। এর জন্য আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। কমলেশ চৌধুরী ও সমরজিৎ সামন্ত দুজনে কলেজের জীবনের বন্ধু, দুজনেই পড়াশোনায় দুর্দান্ত। কিন্তু সমরজিৎ একদিক থেকে পিছিয়ে, চেহারায়। কমলেশের স্মার্ট গুড লুকিং চেহারায় কলেজ মুগ্ধ। সেখানে অর্ডিনারি সমরজিৎকে কেউ পাত্তাও দেয় না। এদিকে পড়াশোনার রেজাল্টে সমরজিৎ সব সময় প্রথম,
আর কমলেশ দ্বিতীয়। কলেজে অতি কষ্টে সমরজিতের একটি গার্লফ্রেন্ড হয়, কিন্তু এখানে বিট্রে করে কমলেশ। কিছুদিন পর দেখা যায় সেই মেয়েটি কমলেশের সাথে প্রেম করছে। প্রথম ধাক্কা খায় সমরজিৎ। এরপর কলেজ জীবন শেষ করে আসে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার সময়। চাকরির পরীক্ষায় দুজনেই ভালো ফল করে, ইন্টারভিউতে উভয়ই ভালো রেজাল্ট করে, কিন্তু পোস্টিং এ দেখা যায় ব্যাংক ম্যানেজার কমলেশ চৌধুরী ও তার আন্ডারে ফিল্ড অফিসার সমরজিৎ সামন্ত। কারণ কমলেশ চৌধুরীর গুড লুকিং আর অ্যাপ্রোচ করার ভঙ্গি। এবার বড় সড়ো ধাক্কা খায় সমরজিৎ সামন্ত। দুজনের পোস্টিং একই ব্রাঞ্চে হওয়ায় সমরজিৎ প্রতিনিয়ত অন্তর্দহন হয়েছে ও তার চরম ফলশ্রুতি হলো এটাই। মিস্টার সামন্তর একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, যাকে তিনি মনের সমস্ত কথা বলতেন। ওনার প্রেয়সী ও বাগদত্তা রুক্মিণী দত্ত। আমিও সৌম্য বিষয়টি ওনাদের কলেজ থেকেই জানতে পারি। ও রুক্মিণী ম্যাডামকে অনেক কষ্টে বোঝাই যে মিস্টার সামন্তের বড় বিপদ, ওনাকে বাঁচাতে ওনার বিষয় সমস্ত কিছু জানা দরকার। আমার সাইকোলজির পরিচয় এই ক্ষেত্রে সাহায্য করে। সামন্ত উত্তেজিত হয়ে বলে, মিথ্যা বলে আপনি রুক্মিণীর কাছ থেকে এগুলো জেনেছেন। তবুও বলবো, আপনার সব বানানো থিওরি। প্রমাণ কই, প্রমাণ কই, প্রমাণ কই, প্রমাণ কই, প্রমাণ। সত্যকে সামনে আনতে হলে এরকম মিথ্যা বলতে হয় মিস্টার সামন্ত। আর প্রমাণ দিচ্ছি। তার আগে বলি আমার আপনার ওপর সন্দেহ কিভাবে হলো। গত পরশু থানা থেকে বের হওয়ার সময় দুইজন কনস্টেবলের কথোপকথনে জানতে পারি ট্রেনের বিষয়টি, এবং বুঝতে পারি আপনি মিথ্যে কথা বলছেন। আরও একটি তথ্য জানতে পারি রাকেশের কাছে, আর সেটাই প্রমাণ করে রাকেশ নির্দোষ আর আপনি মূল চক্রান্তকারী। এসপি স্যার হঠাৎ প্রশ্ন করেন, आप ये क्या बोल रहे हैं मिस्टर मित्र? রাকেশ জানায় বেশ কয়েক মাস আগে একদিন রাকেশদের হোটেলে খাবার খেতে গিয়ে কমলেশ চৌধুরী চরম অসুস্থ হয়ে পড়েন। প্রাণ নিয়ে টানাটানি হয়ে যায়, কারণ মিস্টার কমলেশ চৌধুরীর জলপাইয়ে অ্যালার্জি চরম। চামড়ার মাধ্যমে বা কোনো মাধ্যমে ভিতরে প্রবেশ করার সাথে সাথে চরম অস্বস্তি, তারপর শ্বাসকষ্ট ও পরে হার্ট ফেল পর্যন্ত হতে পারে। খুব বেয়ারা রোগ এটা। সেদিন হোটেলে জলপাইয়ের চাটনি অজান্তে খেয়ে এই ঘটনা ঘটে। পরিমাণ সামান্য থাকায় প্রাণে বাঁচেন। আমার তৎক্ষণাৎ মনে পড়ে দেহের পাশে একটি তেলের শিশি ছিল এবং কমলেশ চৌধুরীর বডিতে ছিল বডি অয়েল, যেটিতে থাকার কথা মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল, কিন্তু তাতে মেশানো ছিল অলিভ অয়েল। সাথে সাথে তেলের শিশি ফরেন্সিকে পাঠাই। আমাদের সন্দেহই ঠিক হয়। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয় এবং মিস্টার চৌধুরী ছাড়া মিস্টার সামন্তের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। সামন্ত চিৎকার করে ওঠে, অসম্ভব! কমলেশের বাথরুমে আমার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে পাওয়া যাবে? আমি কোনোদিন ওর বাথরুম ব্যবহারই করলাম না। সমস্তটা আপনাদের মিথ্যা সাজানো। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা সাজানো। ইন্দ্র হাসতে হাসতে চিবিয়ে চিবিয়ে বলে, মিস্টার সমরজিৎ সামন্ত, আপনি ভেবেছেন মার্ডারের দিন দুপুরে মিথ্যা বলে মিস্টার চৌধুরীর বাথরুম ইউজ করার বিষয়টি মিস্টার চৌধুরীর মৃত্যুর সাথেই হারিয়ে যাবে, তাই তো? আপনি মনে করে দেখুন, সেই সময় মিস্টার চৌধুরী ফোনে ছিলেন আর ওপারে ছিলেন মিস সৌমা গাঙ্গুলি। তিনি আপনাদের সমস্ত কথোপকথন শুনেছিলেন। ওই যে বললাম, পারফেক্ট ক্রাইম কখনোই হয় না। আপনি বাথরুমে যান স্নানের নাম করে, স্নান সারেন, পাশাপাশি সাথে করে আনা স্ট্রং অলিভ অয়েল মিশিয়ে দেন ওনার তেলের শিশির মধ্যে, কারণ আপনি জানতেন স্নানের আগে মিস্টার চৌধুরী সর্ষের তেল মাখেন। এটা তার বহু পুরনো অভ্যাস। আপনি এটাও জানতেন যে রাত্রে শোয়ার আগে তিনি স্নান করেন। এতেও কিন্তু আপনি নিঃসন্দেহ হতে পারেননি। তাই আপনার ট্রেন ফেল এবং ফ্লাইট মিস করা, তাই তো? রাত 10টার পর থেকে আপনি ছাদেই কোথাও লুকিয়েছিলেন। 11টার আগে আপনি অন্ধকারের সুযোগ নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে নামেন ও অপেক্ষা করেন। কমলেশ চৌধুরী যখন যন্ত্রণায় ছটফট করছিলেন, আপনি তার দরজার বাইরে থেকে সমস্তটাই শুনেছেন। কনফার্ম হয়েছেন ওনার মৃত্যুর সম্পর্কে। তারপর আবার ছাদের পথেই মইবে নেমে আসেন ও পূর্বে রেডি করা গাড়ি নিয়ে রওনা দেন। আপনি আপনার প্ল্যান নিয়ে এতটাই কনফিডেন্ট ছিলেন যে টোল গেট বা ফ্লাইট এই সমস্ত বিষয় ভ্রুক্ষেপই দেননি। ভাড়াতে আপনার হাতের ছাপ পাওয়া গিয়েছে। আরও প্রমাণ চাইলে কার ড্রাইভারকেও হাজির করতে পারি।
কাম অন মিস্টার সমরজিৎ সামন্ত, স্বীকার করুন যে এই সমরে আপনার পরাজয় হয়েছে। আপনি ধরা পড়ে গেছেন মিস্টার সামন্ত। সমরজিৎ সামন্ত গলা ফাটিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ আমি মেরেছি চৌধুরীকে। বেশ করেছি। দু হাতে মুখ ঢেকে সামন্ত কাঁদতে থাকলেন। ইন্দ্র সকলের দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, সকলের ও মিস্টার সামন্তের জ্ঞানার্থে জানাই, পোস্টমর্টমের রিপোর্ট 3 দিন আগেই হাতে এসেছিল। তদন্তের স্বার্থে অপরাধীকে ধরার জন্য সেটি প্রচ্ছন্ন রাখা হয়েছিল। আর হ্যাঁ মিস্টার সামন্ত, আপনার কথাই ঠিক, মিস্টার চৌধুরীর হার্ট ফেল হয়েই মৃত্যু হয়। কিন্তু যেহেতু আপনার ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছিলাম, তাই আপনার স্বীকারোক্তির প্রয়োজন ছিল। এবং জানিয়ে রাখি, আজকে সমস্ত ঘটনাটি এসপি স্যারের এবং ওসি সৌম্যদীপ রায়ের উপস্থিতিতে ও অনুমতিক্রমে রেকর্ড করা হয়েছে। অল ইয়ার্স, কেস সলভড। এতক্ষণ আপনারা শুনছিলেন মৃত্যুবান, লেখক সুমন কুমার মিত্র। গল্প পাঠে ছিলেন মানব। অন্যান্য চরিত্রে ইন্দ্রজিৎ মিত্রের চরিত্রে দেবজ্যোতি, সৌম্যদীপ রায়ের চরিত্রে অভিক, শিবযতন পাণ্ডে হোটেল মালিকের ছোট ছেলে এবং হরেরাম সাহার চরিত্রে সৌরভ সাহা, কাগজওয়ালা ও জল সাপ্লাইয়ার চরিত্রে সুপ্রভাত, অভিজিৎ গাঙ্গুলির চরিত্রে রাজ, সোমা গাঙ্গুলির চরিত্রে অনুশ্রী, কমলেশ চৌধুরীর চরিত্রে শুভম, এসপির চরিত্রে সায়ন, জুনিয়র অফিসার অসীমের চরিত্রে দীপ, অমলেশ চৌধুরীর চরিত্রে শুভম। গল্পের সূত্রধার সমরজিৎ এবং কনস্টেবলের ভূমিকায় আমি অতনু। গল্পের শব্দগ্রহণ এবং আবহে রয়েছে বিশ্বদীপ। গল্পের ডিরেকশনে রয়েছে টিম হন্টেড অডিও স্টেশন। প্রচ্ছদ বিশ্বদীপ। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা স্পটিফাইতেও পেয়ে যাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আপনিও যদি লেখক হন আর গল্প পাঠাতে চান কিংবা দলের সদস্য হতে চান, তাহলে hauntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ন্যূনতম 7000 আর ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের ফাইল পাঠাবেন। নিচে অবশ্যই আপনার নাম এবং নম্বর অ্যাটাচ করে দেবেন। সিলেক্ট হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পে বেঁচে থাকুন। ধন্যবাদ।